প্রিয় দর্শক, আলোকিত নারীর কর্ম এবং জীবন নিয়ে অনুষ্ঠান আপন আলোয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সানজিদা তরুণ। এই আয়োজনে আমাদের অতিথি থাকেন এমন একজন মানুষ, এমন একজন নারী, যিনি আমাদের সমাজকে, আমাদের চারপাশকে আলোকিত করেন, আশার প্রদীপ জ্বালান। তেমন আশা জাগানিয়া আজ আমাদের অতিথি সেলিমা রহমান। তিনি সাবেক প্রতিমন্ত্রী, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নারীদের পদচারণা সবসময় চ্যালেঞ্জপূর্ণ, আর সেই ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম সেলিমা রহমান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন দৃঢ়চেতা নেতা, যিনি সংগ্রাম আর রাজনীতির কঠিন পথ ধরে এগিয়ে চলেছেন দীর্ঘদিন। সেলিমা রহমানের জন্ম এক প্রভাবশালী পরিবারে। তার পিতা বিচারপতি আব্দুল জব্বার খান ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার। তার ভাই বোনদের মধ্যে সাংবাদিক ও কলামিস্ট সাদেক খান, কবি আবু জাফর ওবায়দুল্লাহ, সাংবাদিক ও সরকারের মন্ত্রী এজেএম এনায়েতুল্লাহ খান ও নিউ এজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদল। 1990-এর গণ আন্দোলনের পর বিএনপির রাজনীতিতে তিনি সক্রিয় হয়ে ওঠেন। দলের যুগ্ম মহাসচিব এবং পরে ভাইস চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এলে তিনি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে নানা পদক্ষেপ গ্রহণ করেন। সেলিমা রহমানকে বারবার মোকাবেলা করতে হয়েছে গ্রেফতার আর মামলার। এপ্রিল 2012 সালে ফৌজদারি কার্যবিধির 54 ধারায় তাকে গ্রেফতার করা হয়। ডিসেম্বর 2013 ও জানুয়ারি 2014 রাজনৈতিক সহিংসতার মামলায় তাকে আটক করা হয়। এই গ্রেফতার ও মামলাগুলো তার রাজনৈতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। সব প্রতিকূলতার মাঝেও তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য হিসেবে এখনও নেতৃত্ব দিচ্ছেন। দলের সংকটের সময় তিনি ছিলেন সাহসী কণ্ঠস্বর, আন্দোলনের অগ্রভাগে দাঁড়ানো একজন নারী, অবিচল সাহস আর সংগ্রামের নাম। পারিবারিক ঐতিহ্যের ভিত থেকে উঠে এসে তিনি রাজনীতির কঠিন ময়দানে নিজের জায়গা তৈরি করেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার নাম থাকবে নারী নেতৃত্বের এক উজ্জ্বল অধ্যায় হিসেবে। শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? শুভেচ্ছা, ভালো আছি। আজকে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য ভীষণ ধন্যবাদ। আমরা আপন আলোয় বলছিলাম যে আলোকিত নারীর জীবন, এই যে এক জীবনে সেলিমা রহমান, তার কত কর্ম। জানতে চাই যে প্রথমে ছোটবেলার সেলিমা রহমান কেমন ছিলেন? একেবারে ছোটবেলার গল্পটা দিয়েই শুরু করি। আমি খুব শান্তশিষ্ট ছিলাম, তবে আমাদের ছোটোবেলাটা কেটেছিল, আমার বাবা যেহেতু চাকরিজীবী ছিলেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট শহরে ঘুরে বেড়াতেন, মানে বদলি হয়ে যেতাম। বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে আমরা বিভিন্ন সমাজের সঙ্গে পরিচিত হয়েছি, এবং আমার বেশিরভাগ মনে পড়ে আমাদের ময়মনসিংহের কথা। তার কারণ ময়মনসিংহে আমার বাবা 3 বার বদলি হয়ে গেছিলেন, একবার মুন্সিফ, একবার সাব জাজ, আর একবার হলো ডিস্ট্রিক্ট জাজ। কিন্তু উনি এবার পছন্দ করতেন ছেলেমেয়েরা গানে, বই পড়ায়, সব কিছুতে যেন ওরা দক্ষ হয়ে ওঠে। আমাদের বাসায় প্রচুর বই ছিল, আর আমি একদম ছোটোবেলা থেকেই ভীষণ বই পাগল ছিলাম। নানা রকম বই, আমাদের ট্রাঙ্ক ভর্তি বই আমাদের সঙ্গে থাকতো, আর আমার মাথার উপর ছিল সব ভাইরা, কাজে তাদের নানা ধরনের বই পড়া ছিল আমার একটা নেশা। আমাদের তখন মুকুল ফৌজ ছিল, তখন পাড়ায় পাড়ায় নজরুল জয়ন্তী হতো, রবীন্দ্র জয়ন্তী হতো। আমরা সেই ছোটোবেলায় সেগুলোতে অংশগ্রহণ করতাম। সমাজের প্রতিটি জায়গা, প্রতিটি কিভাবে আমার দেশ কিংবা সমাজ গড়ে উঠেছে সেটা সম্বন্ধে কিন্তু আমরা ছোটোবেলা থেকে ওয়াকিবল হয়েছি। নানা ধরনের বই পড়ে, নানা রকমের ফাংশন বলেন, প্রোগ্রামে অ্যাটেন্ড করে, বিভিন্ন প্রোগ্রামে আমরা দেশকে জেনেছি, দেশের মানুষকে জেনেছি। সেই বই পড়ার কথা আসলো এবং প্রোগ্রামগুলোর কথা আসলো, শিল্প সংস্কৃতির মধ্যে থাকার কথা আসলো, যেহেতু আপনার বাবার কথা আসলো, তিনি সাবেক বিচারপতি ছিলেন এবং জাতীয় পরিষদের স্পিকার ছিলেন, আমরা জানি। তার কতটা ছায়া রয়েছে আপনার মধ্যে? আমার বাবা একদিকে যেমন উদার ছিলেন, আর একদিকে ভীষণ কনজারভেটিভ ছিলেন। দুটো কিন্তু আমার বাবার ভেতর কাজ। এই কারণে আমরা গান, নাচ যা কিছু করো বাড়ির ভিতর করো। আমাদের যেমন সপ্তাহে একদিন আমার মনে আছে আমাদের বাসাতে ফাংশন হতো, এবং সেখানে আব্বা তার স্টাফদের ডাকতেন আর কি, যেসব মুন্সিফ ছিলেন তাদেরকে ডাকতেন, তারপর আরও যারা ছিলেন মোক্তার ফোক্তার, আমরা নাচ গান নাটক করতাম। পাড়ায় পাড়ায় করতে আপত্তি করতেন না। কিন্তু একটু বড় হওয়ার পরে
যখন ক্লাস 8-এ কি 9-এ পড়ি, তখন আমাদের বাইরে প্রোগ্রাম করা আব্বা পছন্দ করতেন না। ওই তো বলে পাশাপাশি দুটো আব্বা আমাদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতেন, কারণ ডিস্ট্রিক্ট জাজের কোয়ার্টারগুলো বিরাট বড় ছিল, সেখানে অন্য কেউ ঢুকতে পারতো না। উনি আমাদের খেলাধুলা, লেখাপড়া যা কিছু একটা পরিমণ্ডলের মধ্যে করো, তখন স্কুল ছাড়া বাইরে প্রোগ্রাম করতে পারতাম না, ওইটা আবার নিষিদ্ধ ছিল। আর একটা জিনিস আমার বাবার ছিল, উনি বেশ কনজারভেটিভ ছিলেন। উনি বলতেন আমি বেঁচে থাকতে থাকতে আমার মেয়েদের বিয়ে দিয়ে যাব, যে কারণে কিন্তু আমাদের বোনদের একটু অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। যদিও বলতেন পড়াশোনা পরবর্তীতে করা যায়, এবং যেটা আমি করেছি পরবর্তীতে বিয়ের পরেই আমি সত্যিকার অর্থে আমি ইউনিভার্সিটি ডিগ্রি কমপ্লিট করি। তার দায়িত্বের জায়গাটা তিনি তার দায়িত্বের জায়গা তিনি পূরণ করেছেন। উনি দায়িত্বশীল ছিলেন, স্নেহপ্রবণ ছিলেন, আবার রাগীও ছিলেন, আবার কনজারভেটিভ ছিলেন। সবকটাই মানে আমার বাবার ভিতরে ছিল আর কি। আপনার রাজনৈতিক জীবন সম্পর্কে জানতে চাই। আমরা এর আগেও বলছিলাম, আপনার রাজনীতিতে আসার অনুপ্রেরণা আসলে কি? সরাসরি রাজনীতিতে আসবো কোনোদিন চিন্তা করিনি, কিন্তু সত্যিকার অর্থে ও যেদিন স্বাধীনতা ঘোষণা হলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার যে রাতের ঘোষণা, সেই ঘোষণাটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। এবং তার পরবর্তীতে যখন দেশ স্বাধীন হওয়ার পরে অসহায় একটা ছিল, সংগঠন ছিল, যেটার মেম্বার আমরা ছিলাম। ওইখানে কিছু এই মেয়েদেরকে করার জন্য আমরা কিছু মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলাম। সেই সময় শহীদ জিয়া যখনই দল গঠন করলেন, ওই যে শহীদ জিয়ার প্রতি আমার যে একটা আকর্ষণ কিছু না, ওনার সেই স্বাধীনতার ঘোষণা, সেই ভয়েসটি যে একবার শুনেছিলাম, হ্যাঁ, সেই ভয়েসটা থেকে কিন্তু আমি সেই অনুপ্রাণিত হয়ে আমি জাতীয় দলে জয়েন করি। এর আগে কিন্তু সত্যিকার অর্থে আমি কাজ করেছি, ভাই বোনরা যেটা বলেছে সেটা করেছি, কিন্তু আমি অ্যাক্টিভভাবে কিন্তু ওইভাবে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আপনি যুক্ত হলেন এবং এই যে লম্বা জীবন তারপরে এই পর্যন্ত এসে কতগুলো দায়িত্ব পালন করেছেন? দেখেন, আমি প্রথমে ছিলাম একজন সদস্য, তারপরে মহিলা দলের জয়েন্ট সেক্রেটারি ছিলাম, তারপরে মহিলা দলের আহ্বায়িকা ছিলাম ঢাকা মহানগরের, তারপরে যুগ্ম মহাসচিব ছিলাম, তারপরে ভাইস চেয়ারম্যান ছিলাম, তারপরে এসছে স্ট্যান্ডিং কমিটি। রাজনীতি করতে হলে তো সবসময় চিরতরুণ থাকতে হয়, উদ্যমটা দরকার হয়। সেই উদ্যমটা কিভাবে পান, কি ভাবেন? দেখেন, আমি খুব পজিটিভ চিন্তা করি। পজিটিভ চিন্তা করলে আমার মনে হয় উদ্যমটা থাকে মানুষের মনের মধ্যে। কারণ যে কারণে আমাকে অনেকে বলে আপনার এত বয়স হয়েছে এখনও এত এনার্জি কেমন করে। এনার্জিটা আমি জানি না, আমি যখন কাজের কথা চিন্তা করি তখন আমার এনার্জিটা চলে আসে। শুনতে চাই বর্তমান বাংলাদেশের রাজনীতির কথা। আপনি একজন প্রথিতযশা রাজনীতিবিদ, এবং এই যে দীর্ঘ জীবন, রাজনীতির দীর্ঘ জীবন, এই জীবনটা কি উপভোগ করেন নাকি কখনো চ্যালেঞ্জ মনে হয়? জীবন মানেই চ্যালেঞ্জ। জীবনে এক একটা পদক্ষেপ এক এক রকমভাবে আসে, সেই পদক্ষেপগুলো অতিক্রম করা মানেই তো চ্যালেঞ্জ। আর রাজনীতি তো অবশ্যই একটা চ্যালেঞ্জের ব্যাপার। কাজে এই যে রাজনীতির যে দীর্ঘ আমার যে পথ পরিক্রমা, এখানে আমার অনেক বাধা এসেছে, বিপত্তি এসেছে, কিন্তু তারপরে আমরা মানে থেমে থাকিনি। এটা এসছে আমাদের পরিবারের একটা পলিটিক্যাল একটা অ্যাটমসফিয়ার ছিল। তার কারণ আমার নানা ছিলেন শেরে বাংলা ফজলুল হক, আর আমার ভাইরা তখন একটাই তো রাজনীতি ছিল সত্যিকার অর্থে, বাম রাজনীতি, যেটা সেই সময় কমিউনিস্ট একটা যে ভাব। আমার ভাইরা কেউ কমিউনিস্ট করতো, কেউ মানে নানা রকম মানে প্রোগ্রেসিভ যে আইডিয়াটা, এটা আমাদের মধ্যে সবসময় মুক্তিযুদ্ধের আগের কথা। কাজে ওই যে পরিবেশটা থেকে ধীরে ধীরে বড় হই, এবং সেখান থেকে যখন ভাষা আন্দোলন আসে, কারণ ভাষা আন্দোলনের পরে ওই যে বইগুলো ছোটো ছোটো বই বের করেছে, আমার ভাইরা লুকিয়ে আমাকে দিত যে স্কুলে দিয়ে দেবে। হ্যাঁ, তো এই যে ছোটোখাটো জিনিস যেগুলো, এগুলো তো পলিটিক্যাল একটা অ্যাটমসফিয়ার থেকেই পলিটিক্সে আমার আসাটা সহজ হয়ে গেছে। বাহ, চমৎকার! এই গল্পগুলো শুনতে শুনতে আপনি বলছিলেন যে আপনার ভাইদের কথা, এবং আপনাদের পরিবারের কথা যদি বলি, পারিবারিকভাবে আপনারা ভীষণ, আমি বলবো, আশীর্বাদ পুষ্ট, কারণ আপনাদের পরিবারে এত স্বনামধন্য মানুষ রয়েছেন। তাদের একটু আপনার ভাইদের গল্প শুনতে চাই। তাদের মধ্যে ব্রিলিয়ান্ট এবং এই ধরনের প্রোগ্রেসিভ মাইন্ডের ব্যক্তিত্ব খুব কম দেখা যায়। আমার বড় ভাই খুবই ব্রিলিয়ান্ট, একজন সাদেক খান, হয়তো তার নাম শুনবেন। তিনি ছিলেন কলাম লিখত, বিভিন্ন রকম কলামিস্ট উনি, এবং তিনি জীবনে অনেক কিছু যেটাতে উনি হাত দিয়েছেন, উনি সফল হয়েছেন। তিনি ম্যাট্রিকে হোল ইসের মধ্যে সেকেন্ড হয়, তাকে মুসলমান বলে তাকে ফার্স্ট করা হয়নি, কিন্তু তিনি এত ব্রিলিয়ান্ট ছিলেন। অবিভক্ত ভারত আমি যেটা বললাম, সেই সময় তিনি উনি ম্যাট্রিকে 1945 সালে বোধহয় ওনার ম্যাট্রিকে উনি করেন। তো বরিশাল জিলা স্কুল থেকে পড়া এক ছেলে অবিভক্ত বাংলাদেশে
আপনার ম্যাট্রিকে স্ট্যান্ড করা, তারপরে সেকেন্ড হওয়া, এটা সোজা কথা না। আমার মেজো ভাই এই যে একটা আপনার ভাষা আন্দোলনের যে কবিতাটা আপনারা এখনো প্রতি ভাষা আন্দোলনে আসে, কুমড়ো ফুলে ফুলে ছেয়ে গেছে লতাটা, খোকা তুই কখন আসবি। মাত্র 18 বছর বয়সে তিনি যখন মাত্র কলেজে ভর্তি হয়েছে, ইন্টারমিডিয়েট, সেই সময় এই কবিতাটা তিনি লেখেন। এবং সেই লেখাটা দেখেন কীরকম। তো উনি ছিলেন কবি, উনি ছিলেন সচিব, তখন সিএসপি পরীক্ষা ছিল। সেই সিএসপি পরীক্ষাতে তিনি স্ট্যান্ড করেন, এবং সেই সময় পাকিস্তানের সিএসপি পরীক্ষা তো সোজা পরীক্ষা ছিল না। তো আমি ভাই, তারপরে ভাই ছিলেন এনায়েতুল্লাহ খান, তাকেও আপনারা জানেন, বিরাট নাম করা সাংবাদিক ছিলেন। তো আমাদের ভাইদের কথা বলতে গেলে, সত্যি কথা বলতে, তারা অনেক বেশি ব্রিলিয়েন্ট আমাদের চাইতে, অন্তত আমি মনে করি বন্ধুদের চাইতে তারা তাদের জীবনের বহুমুখী প্রতিভা বাংলাদেশে স্বাক্ষর রেখে গেছে। আপনার মায়ের কথা শুনতে চাই। এই যে রত্নগর্ভা মা তিনি, তার আপনাদেরকে তিনি কিভাবে যত্ন করতেন, কিংবা পড়ালেখার দিকে নজর দিতেন কিনা, কি করতেন? দুঃখজনকভাবে আমার মা খুব অল্প বয়সে মারা যান। আমি তখন ধরেন 8 বছর বয়স। মা অসম্ভব তার ছেলেদের ভালোবাসতেন, এবং আমার মা এখনও মনে পড়ে আমার ভাইয়ের ইন্টারমিডিয়েট মানে ম্যাট্রিক পরীক্ষা, তিনি স্কুলের খুব ভালো মিষ্টি বানাতেন, মিষ্টি পাঠিয়ে দিচ্ছে কলেজে পরীক্ষায়, ভালো ভালো রান্না করতেন। আমার মা ছিলেন একজন, আমি তো বলছি, উনি যে ফ্যামিলি থেকে এসছেন, সেই ফ্যামিলি তো ছিল একটু প্রোগ্রেসিভ ফ্যামিলির মানে থেকেই তিনি জন্মগ্রহণ করাতেই তার সন্তানরা, এবং আমার বাবা খুব ব্রিলিয়ান্ট ছিলেন, এটাও বলতে হবে। আমার বাবা অসম্ভব, উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট লতে। ওই যে একটা ধারাবাহিকতা আমার মা, আমরা তাকে বেশি দিন পাইনি। আপনি আপনার বাবার কথা বললেন, বিচার বিভাগে কিন্তু এখনো আপনার বাবার নামটি স্মরণ করা হয়, এবং আমরা স্মরণ করি বিভিন্ন মামলার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। একটু রাজনৈতিক গল্পের কথা বলছিলাম, রাজনৈতিক গল্পের সম্পর্কে জানতে চাই। আপনারা তো দেশপ্রেম নিয়ে রাজনীতিটা শুরু করেছিলেন বাংলাদেশে, যে দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। আমরা অনেক ধরনের পরিবর্তন দেখছি। বর্তমান বাংলাদেশকে আপনি কিভাবে দেখেন? গত 15 বছরে বাংলাদেশের যে একটা মূল্যবোধ ছিল, একটা ঐতিহ্য ছিল, একটা শিকড় ছিল, সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে গেছেন শেখ হাসিনা। আমাদের যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সেটাকে নষ্ট করে দিয়েছে। আমাদের যে চুরি ডাকাতি, লোভ লালসা উনি ঢুকিয়ে দিয়ে গেছে, যে কারণে আজকের যে সমাজ, এই সমাজ অনেক অস্থির এবং সমাজ অনেক অশালীন হয়ে গেছে। এই সমাজ কিন্তু বাংলাদেশের সমাজ না। বাংলাদেশের শিকড়ে মায়েরা যেভাবে আমার সন্তানদের মানুষ করেছে, বাংলাদেশের যে একটা শ্রদ্ধাবোধ, শিক্ষককে সম্মান করা, গুরুজনকে সম্মান দিয়ে কথা বলা, এবং রাজনৈতিক যে কালচারটা, সেটাও সম্পূর্ণরূপে ধ্বংস, শিষ্টাচারটা সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে। কাজেই আজকের সমাজ সত্যিকার অর্থে খুব দুঃখজনক আমাদের কাছে, কারণ আমরা মানুষ হয়েছি একভাবে, আমরা বড় হয়েছি, আমরা দেখেছি। সেই জিনিসটা যখন হারিয়ে ফেলেছি, তখন সাধারণভাবে এটা আমাদের বুকে অনেক ব্যথা আর কি, অনেক কষ্ট। এই সমাজটা কি হয়ে গেল, এই সমাজটা এইভাবে নষ্ট কেন হলো? বাংলাদেশের মানুষের আমরা বলি যে একটা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে নির্বাচন, সেটা বহুদিনেরই একটা ব্যাপার। একটা নির্বাচন হলেও যদি একটি দল ক্ষমতায়ও আসে, সেক্ষেত্রেও কি সমাজটা স্থির করা সম্ভব? আপনি কি মনে? নির্বাচনের মধ্যে দিয়ে একটা জিনিস যেটা হয়, একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়, সেখানে আইনের শাসন থাকে। আপনার শেখ হাসিনার যে 15 বছরের শাসন, সেখানে কোনো নির্বাচন ছিল না। তারা জোর করে একবার রাতের ভোট দিনে আমি দামে তুমি করে নির্বাচন, যেখানে তারা জোর করে যারা ক্ষমতা ছিল। কাজে নির্বাচনের মধ্যে যে আইনের শাসনটা আসে, যে জবাবদিহিতে জনগণের কাছে থাকে, সেটা নির্বাচনের মধ্যেই একমাত্র হয়। একমাত্র সলিউশন, যদি আমাকে পছন্দ না হয় 2 বছর পর সরিয়ে দেবেন, কিংবা 5 বছর পর সরিয়ে দেওয়ার একটা রীতি আছে। কিন্তু সেটা সমাজকে স্থির করবে, সেটা সমাজকে স্থির করতে হবে, সমাজকে বুঝতে হবে। সমাজ সেটা বুঝবে এবং তারা তাদের নিজের ভোটটা দেবে, সে তাকে কাকে পছন্দ করছে। নির্বাচন হলো এই জিনিস, যার মাধ্যমে সমাজের আইন প্রতিষ্ঠিত হয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, সমাজের জবাবদিহিতা থাকে। আপনি বহুদিন বিএনপির রাজনীতির সঙ্গে রয়েছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে থাকতে আপনি অনেক দায়িত্ব পালন করেছেন, এবং দায়িত্ব পালন করতে গিয়ে কখনো কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে কিনা? নারী হিসেবে কখনো মিছিল মিটিং করতে হয়, অনেক ধরনের চ্যালেঞ্জ আছে আপনাদের। দেখুন, আপনি নিজেও একজন নারী, আমরা যদিও আপনারা এমন একটা সমাজে এখন বড় হচ্ছেন যেটা অনেক অ্যাডভান্সড, আমাদের সময় কিন্তু এত অ্যাডভান্স সমাজ ছিল না। কাজেই আমাদের সত্য কথা যে আমরা যখন বিভিন্ন যে আমাদের পদায়ন বলেন, বিভিন্ন কর্মসূচি বলেন, বিভিন্ন কর্মপদ্ধতি বলেন, সেখানে অবশ্যই
চ্যালেঞ্জ তো আসছে, সেই চ্যালেঞ্জের মধ্যে অতিক্রম করে আমাদের কাজ করতে হবে। আপনার যদিও পারিবারিক ঐতিহ্য ছিল, কিন্তু যখন একটি মিছিলে যেতে হয়েছে কিংবা কখনো কখনো রাজনৈতিক কারণে হয়তো অ্যারেস্টও হয়েছেন, হ্যাঁ, হ্যাঁ, তো তখন কেমন অনুভব করতেন? এরশাদের আমল বলতে পারেন। সেই আমলে যখন মিছিল করতাম, আমার ফ্যামিলি কিন্তু ওই মিছিল করাটা পছন্দ করতো না, ঠিক পছন্দ করেন রাজপথে। রাজপথে মেয়েরা কিন্তু এরশাদের আমল থেকে নেমেছে, কিন্তু আপনি দেখেন মানে রাজপথে যে সরাসরি মিছিল করা, করা। তো সেই সময় আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তার সঙ্গে আমরা মিছিল করেছি, হেঁটেছি। এখানে বিভিন্ন বাধা এসছে, কিন্তু আমাদের বিশেষ করে আমি বলবো, আমার এই সঙ্গে যদি আপনি বলতে চাই, আমি স্মরণ না করে পাই না আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা, যিনি নারীদেরকে নারী ক্ষমতায়নের জন্য যিনি কাজ করে গেছেন, যিনি বলেছেন এ দেশের নারীকে সমানভাবে কাজ করতে হবে, তাহলে এই দেশটা গড়ে উঠবে। এবং যেই কারণে দেখবেন সমাজের বিভিন্ন পেশাজীবী সংগঠনে শহীদ জিয়াই প্রথম মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসে। এবং শুধুমাত্র নির্বাচিত হলেই নারী ক্ষমতায়ন হয় না, নারী ক্ষমতায়ন একদম তৃণমূল পর্যায় থেকে আসতে হবে। সেখানে তাদের শিক্ষা, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন, মেয়েদের জন্য উপবৃত্তি দিয়েছেন। এইভাবে বিভিন্ন সংস্কারের মাধ্যমে, এই যে সংস্কারের কথা বললেন, সংস্কার তো জীবন আমার। আজকে এই যে শিক্ষাটা একটা সংস্কার, যে শিক্ষার মাধ্যমে উপবৃত্তির মাধ্যমে আজকে মেয়েরা বিভিন্ন জায়গায় তাদের দক্ষতা দেখাতে পারছে, এবং যোগ্য হিসেবে নারীরা আজকে অনেক এগিয়ে গেছে সত্যিকার অর্থে বলে। কারণ নারীদের মধ্যে একটা জিনিস এখনো কাজ করে, সেটা হলো সততা। এখনো কিন্তু নারী মানে যারা রাজনীতিবিদ বলেন কিংবা যারা পেশাজীবী সংগঠনে আছেন তাদেরকে বলেন, তারা কিন্তু একটা জিনিস এখনো নারীরা, সমাজ যতই পরিবর্তন হোক না কেন, সমাজের নারীরা কিন্তু এখনো সেই পরিবর্তনের সঙ্গে ওইভাবে হাওয়া মানে গায়ে হাওয়া লাগায়নি। তারা এখনো কিন্তু সমাজকে ধরে রাখার চেষ্টা করছে। কি চমৎকার করে বললেন! আপনি নারীর ক্ষমতায়নের কথা বলছিলেন, সেখানে একেবারে তৃণমূল নারীর কথাও বলছিলেন, আর একেবারে যে সংসদে আপনাদের মতন নারীদের কথাও যদি আমরা বলি, এই যে পুরো বাংলাদেশের যে নারীরা রয়েছে, সেখানে আমরা সবসময় বলে থাকি যে রাজনীতিতে যদি নারীদের অংশগ্রহণ না থাকে তাহলে তো সারা দেশে নারীর অংশগ্রহণ থাকবে না। বর্তমানে যদি আমরা সংস্কারের কথাও বলি, আমরা দেখেছি নারী সংস্কার কমিশন হয়েছে এবং নারীদের আসন সংস্কারেরও একটি বিষয় চলে আসছে। সেখানে 100টি আসন থাকবে নাকি 50টি, নির্বাচিত নাকি অনির্বাচিত। এই সব কিছুর ভিড়ে আপনারা যারা প্রবীণ রাজনীতিবিদ, আপনারা কোনো গ্যাপ দেখেন? গ্যাপ তো অবশ্যই কিছুটা আছে, কারণ একটা জিনিস যে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। সেই সমাজে আপনি যখন নারীর জন্য ফাইট করবেন, তখন সেখানে কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে তারা অনেক বাধা দেওয়ার চেষ্টা করে। এবং এখন যেমন কথা হচ্ছে 100টা আসন মহিলাদের জন্য নির্ধারিত, ভালো কথা, কিন্তু সেই আসনটা কিভাবে করা হবে, নির্বাচন পদ্ধতি কীরকম হবে, এগুলো কিন্তু তারা ঠিক করতে পারছে না। কেন পারছে না? কারণ আমরা কেউ আমার জায়গা ছাড়ছি না। আমি একজন পুরুষ সদস্য, আমি আমার জায়গা ছাড়বো না। তো সেখানে আপনি কি করে 100টা আসন বাছাই কিন্তু করবেন? যোগ্যতা অনুযায়ী যদি একজন নারী আসতে পারে, হ্যাঁ, তাকে তো সেইটা না, আসতে দেওয়া উচিত। সেটা তো নিশ্চয়ই। সেই জন্যই আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের দলকে রিজার্ভ সিট এতদিন ছিল এবং আছে এখন পর্যন্ত। সেই রিজার্ভ সিটে কিন্তু মেয়েদের, যদিও মেয়েদেরকে অনেকে বলেছেন যে পার্লামেন্ট দ্বারা নির্বাচিত এরা অলংকারিক এবং এই সে অনেক কথা বলা হয়, কিন্তু সত্যিকার অর্থে যে মেয়েটা রাজনীতিতে, এই মেয়েটা রাজনীতি শিখতে পারে, কারণ সে তখন কিন্তু জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, হয়তো তার কিছুটা দক্ষতা চলে আসে। এবং সেই হিসাবে আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনারা নির্বাচনে একটা পার্সেন্টেজ দেন সরাসরি, এখানে 100টা আসন বৃদ্ধি না করে আপনি সরাসরি কত পার্সেন্ট দেবেন নির্বাচনে। আপনার রিজার্ভ সিটটা আপাতত থাকুক, রিজার্ভ সিটটা আস্তে আস্তে অ্যাবলিশ করেন, আর এদিকে প্রতিটি ইসে আপনারা পার্সেন্টেজ বাড়াতে থাকেন, তাহলে মেয়েরা সরাসরি সেখানে পুরুষ মহিলা বলে কোনো কথা থাকবে না, জেনারেল ইলেকশনে তাদেরকে নির্বাচিত হয়ে আসতে হবে, যোগ্যতায় যিনি যোগ্যতা আসবেন যিনি তিনি আসবেন। আসবেন। এবং মেয়েরা আজকাল অনেক দক্ষ, অনেক যোগ্য, সত্যিকার অর্থে। আমি আপনি যদি 24-এর গণ অভ্যুত্থানের কথাও বলি, সেটাও দেখেন, সেখানে অনেক নারীর অংশগ্রহণ আমরা অংশগ্রহণ আছে, কিন্তু সে তাদেরকে যে অনেক ট্রোল করা হচ্ছে, তাদেরকে যে অনেক পিছিয়ে ফেলা হচ্ছে, এটাও তো সত্য। এটা কেন? একটা নারী বলে তাকে চ্যালেঞ্জটা নিতে হবে। এখন এই চ্যালেঞ্জের মধ্যে সমাজটা আর একটু স্থির না হলে এই জিনিসটা কিন্তু আসবে না। সেটার দায়িত্ব কিন্তু নারী সমাজের, কারণ নারীরা কিন্তু পরিবার গঠন করে, নারীরা সমাজ গঠন করে, নারীরা সন্তান জন্মদান শুধু করে না, তাকে শিক্ষা, তার যে বেসিক শিক্ষা, সেটা কিন্তু আসে মায়ের কাছ থেকে।
বাহ, চমৎকার। আবারও ব্যক্তি সেলিমা রহমান সম্পর্কে জানতে চাই। আমাদের দর্শকরাও জানতে চান, সবসময় তো আপনাদেরকে রাজনৈতিক বক্তব্যই দেখেন, কিন্তু তার বাইরে আপনি বলছিলেন যে ছোটবেলায় বই পড়তেন, এখনো সেই অভ্যাসটি আছে? হ্যাঁ, আমার বই এখন হচ্ছে কি, এখন আগের মতো পড়তে পারি না, কিন্তু আমার একটা বই কেনা ভীষণ বদ অভ্যাস। এবং আমি মানে ঈদ সংখ্যা বলেন, বিভিন্ন আমি সব ধরনের বই পড়ি আর কি। তো বই কেনা একটা আমার এমন অভ্যাস যে আমি পড়তে পারি আর না পারি, প্রত্যেক ঈদের আগে বলেন, কিছু মেলা টেলা যাই বলেন না কেন, আমার বাসায় কিন্তু বইয়ের স্তূপ হচ্ছে। কিন্তু আমি এখন আগের মতো সময় দিতে পারছি না। আগে যেমন দিন রাত বই পড়তাম, সেই সময়টা আমার নেই। কিন্তু পড়তে না পারলেও বইয়ের প্রতি আমার সেই আকাঙ্ক্ষাটা আছে এবং বই পড়ি। কখনো অবসর পেলে হয়তো পড়বেন, এমনকি কিন্তু আপনি রাজনীতিবিদদের অবাক অবসর হবেন, আছে কিনা? যেমন খেলাধুলা পড়ি, খেলাধুলা কি অবস্থা আমার দেশের, আমি তেমনি যে সিনেমার অঙ্গন, নাট্যাঙ্গন, যেহেতু আমার কালচারের সাথে একটু সম্পৃক্ততা আমাদের আছে, তো সেই কারণ আমরা কবিতা আবৃত্তি ছোটবেলায় যে থেকে মানুষ হয়েছে আর কি, তো সেগুলো যেমন পড়ি। কোথায় কোন মানে আমার সিনেমাটা কতটুকু উন্নীত করলো বাংলাদেশের, কতটা কোনটা কিভাবে, আমি সবাইকে চিনি আর কি, সব পড়ে পড়ে কিন্তু। আপনার পড়তে ভীষণ ভালো হ্যাঁ, লাগে পড়তে ভালো লাগে। এবং আপনি নিশ্চয়ই গাছ প্রেমিক। হ্যাঁ, আমি খুব গাছ প্রেমিক। সেই যদি আমি 2006 সাল 2008 সালের কথা বলি, যখন আপনি নির্বাচন করেছেন, তখন নিশ্চয়ই আপনার নির্বাচনী এলাকায় গিয়েছেন, অনেক হেঁটে হ্যাঁ, বেরিয়েছেন, হেঁটে বেরিয়েছি, কিংবা সাধারণ মানুষের সাধারণ গ্রামে গঞ্জে টঙে বসে চা খেয়েছি, অনেক কথা বলেছি, অনেক ইউনিয়নে, একদম ইউনিয়ন লেভেলে যেখানে গাড়ি ঘোড়া চলে না, ভ্যান ছাড়া, মানে নদীপথ, সেসব জায়গায় অনেক ভ্যানে করে ঘুরে বেরিয়েছি। আপনার নির্বাচনী এলাকায় যখন আপনি যান, সাধারণ মানুষের সঙ্গে দেখা হয় বা তারা আসেন আপনার কাছে, তখন কেমন লাগে? সেটা তো একটা অন্যরকম অনুভূতি। সেই অনুভূতিটাকে যারা জনগণের কাছে যায় তারাই বলতে পারে, তাদের যে কি একটা প্রিয় জিনিস। দেখবেন, আপনি যদি একবার এমপি না হতে পারেন, কিংবা আপনাকে নমিনেশন দিল না, কিন্তু আপনি একজন জনপ্রিয় মহিলা, সেখানে আপনার খুব খারাপ লাগবে, তাদেরও যেমন খারাপ লাগবে, আপনারও খারাপ লাগবে না, আপনি যেতে পারছেন না, আপনার মাঝখানে ব্যারিকেড এসে গেছে। তারপরেও কাজ করা যায়, আমাদের তো অনেকেই কাজ করছে বিভিন্ন জায়গায়। যখন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তখন তো অনেক কাজের চাপ ছিল, সারা জীবনই অনেক কাজের চাপ ছিল, কিন্তু তখন আপনি বেশি এনজয় করতেন কি ওই কাজটা? হ্যাঁ, আমি খুব এনজয় করেছি, কারণ বিশেষ করে কালচার সাইডটা যেটা যেটা আমাদের ছিল, আমাদের দেশে কিন্তু অনেক ঐতিহ্য আছে, অনেক পুরানো দিনের ইয়ে আছে, যেগুলো আমার সঙ্গে সম্পৃক্ততা ছিল, সেগুলো, তারপরে আর্কাইভ বিভিন্নভাবে কিভাবে কি করা যায়, বিভিন্ন মানে এগুলোতে আমি আমি খুব মানে উপভোগ করতাম। অনেক গল্প শুনলাম, এবার আপনার ছেলে মেয়েদের সম্পর্কে জানতে চাই। আমার এই সাইডটা আমার খুব দুঃখজনক, এটা আমি খুব একটা নিজে তুলি না, কারণ আমার দুটো ছেলে, বড় ছেলেটা ডাক্তার ছিল, আর তারপরে ছেলেটা, দুজনে দুই দেশে থাকতো আর কি, একজন কানাডা, একজন টরন্টো, আর একটা মেয়েটা এখন বাংলাদেশে আছে। আমার ছেলে দুজনেই নাই, পৃথিবী থেকে চলে গেছে। তো সেই জন্য নাতি নাতনি আছে, আমি কিছুদিন আগে আমেরিকা কানাডা ঘুরে এসেছি নাতি নাতনিদের মাঝখানে। আর মেয়েটা আর্কিটেক্ট, মেয়ে এখানে নিচেই অফিস আছে ওর। নাতি নাতনিদের সঙ্গে যখন দেখা হয়, হ্যাঁ, সময় কাটানো, হ্যাঁ, সেই সময়টা নিশ্চয়ই আলাদা এটা তো কাটে। আলাদা জিনিস। তারা এটা কি তো আপনার খুব হাতে রান্না খেতে চায় কিনা, নাকি গল্প করতে চায়? গল্প করে, এই কথা ওরা হচ্ছে কি বিদেশে মানুষ তো, হুম হুম। তারপরেও ওদের সেই পরিবেশটা অন্যরকম। বর্তমান বাংলাদেশকে নিয়ে আপনি বলছিলেন, এবং আপনার রাজনৈতিক দূরদর্শিতায় আপনি আগামী 10 বছর পরে বাংলাদেশকে কেমন দেখতে পান? আমার কেন জানি মনে হয় বাংলাদেশের আজকের যে অস্থির সমাজ, এই সমাজটা এটা থাকবে না, হয়তো দু একটা ওলটপালট হবে। 10 বছর পরে বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশের জাতি মানে জনগণ, তারা কিন্তু সময় বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু সংগ্রাম করে। কাজে বাংলাদেশে খুব খারাপ জিনিস আসতে পারবে না, সেখানে বাংলাদেশ এক সময় স্থির হবে এবং এটা নাম করবে বাংলাদেশ। কেন, এটা সম্পদ, বাংলাদেশ আমাদের দেশটা একটা সম্পদ। এই যে বাংলাদেশকে আপনি সম্পদ বলছেন, কিন্তু আমাদের যে এত জনসংখ্যা, এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে আসলে কি করা দরকার? আসলে তো জনশক্তিতে রূপান্তর করার জন্য তো অনেক রকমভাবে প্রোগ্রাম হচ্ছে আমাদের, মানে কিন্তু আমরা এখনো সাকসেসফুল হই না। তার কারণ এই যে আমি যেটা বলছি, যে এখন আমার তৃণমূল পর্যায়টা কিন্তু নষ্ট হয়ে গেছে, মধ্যবিত্ত যেমন গেছে। কারণ মধ্যবিত্ত সমাজটা ছিল বাংলাদেশের আসল সমাজ, যারা তাদের লেখনীর মাধ্যমে, কবি সাহিত্যিক তাদের কবিতার মাধ্যমে তারা মানে দেশটাকে পরিবর্তন করিয়েছে। এখন কিন্তু সেই জিনিসটা খুব একটা দেখা যায় না। এখন সবাই রাজনীতি নিয়ে কথা বলে, কিন্তু সমাজটাকে যে পরিবর্তন করতে হবে, এই চিন্তা কিন্তু কারো মাথার মধ্যে নাই। কাজে সমাজকে পরিবর্তন করতে হলে আজকে যারা
সবাইকে ঐক্যবদ্ধ হতে, বিশেষ করে মধ্যবিত্ত সমাজ। এখন মধ্যবিত্ত নাই, উচ্চবিত্ত আর নিম্নবিত্ত দুটো সমাজ দাঁড়িয়ে গেছে। আমার মনে হয় জনসম্পদে পরিণত করার জন্য সব সরকারই চেষ্টা করে, কিন্তু আমরা কেউ সাকসেসফুল হতে, কিন্তু জনসংখ্যা না কমলে এবং মানুষের সমাজের যে অস্থিরতা এটা না কমলে আপনি এটা জনশক্তিতে রূপান্তরিত করতে পারবেন না। কোনো মানুষ কি নারী কিংবা পুরুষ সে যেই হোক, সে যদি রাজনীতিতে আসতে চায় একেবারে তৃণমূল থেকে, তার কি করণীয়? রাজনীতিতে ধরেন কতগুলো নিয়ম আছে, তাকে তো প্রথম সদস্য হতে হবে এবং সদস্যের সঙ্গে তাকে কাজ করতে হবে। তার নিষ্ঠা প্রজ্ঞা বা কি দরকার? না, নিষ্ঠা প্রজ্ঞা এবং আমি মনে করব সততা, এটা এখন খুব দরকার। নিষ্ঠা প্রজ্ঞা এবং সততা এবং ধৈর্য। রাজনীতিতে অনেক রকম আজে বাজে কথা হয়, অনেক রকমভাবে আপনাকে পিছিয়ে ফেলাবার চেষ্টা করা হবে, অনেক রকমভাবে, কিন্তু সেটাকে অতিক্রম করে আমাকে ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে। বাহ, চমৎকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপন আলোয় থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা গল্প করছিলাম সেলিমা রহমানের সঙ্গে, যিনি আমাদের কাছে আসার জায়গা নিয়া, যিনি আমাদের কাছে একজন আলোকিত মানুষ, বাংলাদেশের একজন রাজনীতিবিদ, যিনি সবসময় রাজনীতিকে সামনে রেখে আমাদের কথা বলে যান। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।